হচ্ছে অ্যাকুট কিডনি ইনজুরি। অ্যাকুট কিডনি ইনজুরি কি, যেটাকে আমরা অ্যাকুট রেনাল ফেলিওর বলি। এটা কোনো ডায়াগনোসিস ডিজিজ না, বাট এটা ডিসক্রাইব করে কি সিচুয়েশন যেখানে কি হয় সাডেনলি এবং অপোজিট রিভার্সেবল লস হয় কোথায়, রেনাল ফাংশন লস হয়, যেটা ডে এবং 1 সপ্তাহের মধ্যে ডেভেলপমেন্ট করে এবং এটা কী হয় ইউরিন ভলিউমটা অনেক কমে যায় এবং 7% যারা হসপিটাল পেশেন্ট থাকে এবং 20% ক্ষেত্রে যারা অ্যাকুইট ইল পেশেন্ট থাকে তাদের ক্ষেত্রে একেআই ডেভেলপমেন্ট করে। একে যদি আনকমপ্লিট থাকে তাহলে মর্টালিটি কম থাকে। কারণ এই সময় রেনাল রিপ্লেসমেন্ট থেরাপি লাগে। আর এর সাথে কী থাকে, সেপসিস এবং মাল্টি অর্গান ফেলিওর থাকে, তাহলে মর্টালিটি 50 to 70% চলে যায়। এবং এটা কীভাবে এবং এখানে কি অনেকগুলো আন্ডারলাইং ডিসঅর্ডাররা ডেভেলপমেন্ট করে এবং আদার কমপ্লিকেশন ডেভেলপমেন্ট করে। এবং কিছু কিছু ক্ষেত্রে যদি এরা আন্ডারলাইং কোনো ডিসঅর্ডার একসাথে থাকে এবং কিছু কমপ্লিকেশন থাকে তাহলে এক্ষেত্রে তার একাই যাওয়ার চান্স থাকে। এবং এল্ডার পেশেন্টের ক্ষেত্রে এটা বেশি চান্স থাকে একাই ডেভেলপমেন্ট করার এবং এটা আউটকামটাও অনেক বাজে হয়। এখন আমরা আলোচনা করবো কি নিয়ে, প্যাথোফিজিওলজি দিয়ে। প্যাথোফিজিওলজি 3 প্রকার হয় একেআইতে। একটা প্রিরেনাল, যেখানে কি হয় কিডনির পারফিউশনটা কমে যায়। রেনালে কি হয় প্রাইমারিলি এটা ইনসাল করে কোথায়, কিডনিকেই। আর রেনালের ক্ষেত্রে কী হয় ইউরিনের ফ্লোটা অনেক অবস্ট্রাকশন হয়ে যায় যে কোনো পয়েন্ট থেকে, কারণ টিউবওয়েল থেকে ইউথ্রা পর্যন্ত। এখন আমরা আলোচনা করব প্রিনাল একাইতে কী হয়। প্রিনাল একাইতে কী হয়, পারফিউশনটা কমে যায় এবং জিএফআর কমে যায়। যদি এটা কারেকশন না করা হয় তাহলে কী হয়, রেনাল ইনজুরি হতে পারে, যেমন অ্যাকুট টিউবুলার নেক্রোসিস ডেভেলপমেন্ট করবে। হিস্টোলজিক্যালি আমরা দেখি যে কিডনিতে কিছু ইনফ্লামেটরি চেঞ্জ ডেভেলপমেন্ট করে। এর ফলে কী হয় ক্রিটিক্যাল ব্রেক ডেভেলপমেন্ট করে টিউবুলার বেসমেন্ট মেমব্রেন এবং ইন্টেস্টিনাল ইডিমাতে। আর ডেড টিউবুলার সেলগুলো কী হয় যেগুলো টিউবুলার লুমেনে থাকে, পরবর্তীতে একেআর ফলে কী হয় টিউবুলার অবস্ট্রাকশন হয়ে যায় এবং টিউবুলার সেল ড্যামেজ হয়, যেটা মাইক্রোস্কোপে কি দেখা যায়। এবং এর ফলে কী হয় রেনালের মাইক্রোসার্কুলেশনগুলো অনেক চেঞ্জ হয়ে যায়, অল্টারেশন ডেভেলপমেন্ট করে। এখন আমরা আলোচনা করব রেনাল একাইটা কীভাবে হয়। রেনাল একাইটা কেন হয়, যদি কিছু নেফ্রোটক্সিক ড্রাগ দ্বারা হয়, যেটা ফলে কী হয় এটিএন এবং অ্যালার্জিক ইন্টেস্টাইনাল নেফ্রাইটিস থাকে। এবং আদার রেনাল আরেকটা কজ কী, সেটা হলো গ্লোমেরুনেফ্রাইটিস, যেখানে কী হয় ডিরেক্টলি ইনফ্লামেটরি ড্যামেজ হয় কোথায়, গ্লোমেরুতে। এখন পোস্টারাল একেআই ইনজুরির ক্ষেত্রে কী হয়, পোস্টারাল একেআই ক্ষেত্রে কী হয়, প্রথমে কী হয় রেনাল ট্র্যাক্টটা অবস্ট্রাকশন হয়ে যায় এবং এর ফলে কী হয় যদি অবস্ট্রাকশন হয় তখন কী হয় এবং এটা দীর্ঘদিন ধরে থাকলে কী হয় ইন্টারনাল প্রেশারটা বেড়ে যায় এবং এটা পরবর্তীতে ট্রান্সফার নেফ্রনে চলে যায়। এর সাথে কী হয় জিফারটা ফল করে। আর অবস্ট্রাকশন যদি রিমুভ না করা হয় তাহলে লো জিফারটা কী করা হয়, রেনালের ব্লাড ফ্লোটা কমিয়ে দেয় এবং থমোক্সিন A2 এবং অ্যাঞ্জিওটেনসিন 2 এরও ফ্লোটা কমিয়ে দেয়। এর ফলে কী হয় ক্রনিক রেনাল ইনজুরি হয় অনেক সপ্তাহ ধরে। এবং এখানে রেনাল ফাংশনটা ডিপেন্ড করে কিসের উপর, অবস্ট্রাকশনের কতটুকু ডিউরেশনের কতটুকুর উপর এবং প্রিমারি জিএফআর উপর ডিপেন্ড করে। এখন আমরা জানবো যে সংক্ষেপে জানবো যে একেআই কজ কী, যেমন প্রিরেনাল কজ, যেটা হলো কার্ডিয়াক ফেলিওর, সেপসিস, ব্লাড লস, ডিহাইড্রেশন, ভাস্কুলার অক্লুশন। রেনালের কেন কী হতে পারে, গ্লোমেরুনেফ্রাইটিস, স্মল ভেসেল ভাস্কুলাইটিস, অ্যাকুইট টিউবুলার নেক্রোসিস, যেমন ড্রাগ, টক্সিন, প্রলং হাইপোটেনশন, ইন্টেস্টিনাল নেফ্রাইটিস, যেমন ড্রাগ, টক্সিন, ইনফ্লামেটরিটিস এবং ইনফেকশনের কারণে হতে পারে। পোস্টারাল কী কজের কারণে হতে পারে, ইউরিনিক অ্যাসিডগুলির কারণে হতে পারে, রেট্রোপেরিটোনিয়াল ফাইব্রোসিসের কারণে হতে পারে, বেনপোস্টিক এনলার্জমেন্টের কারণে হতে পারে, ব্লাডার ক্যান্সারের কারণে হতে, পোস্টেট ক্যান্সারের কারণে হতে পারে, সার্ভাইকাল ক্যান্সার হতে পারে, এরোথেল স্ট্রিকচারের কারণে হতে পারে এবং মেটাল স্টেনোসিসের বা ফাইমোসিসের কারণে হতে পারে। এখন আমরা জানবো কী কী ক্লিনিক্যাল ফিচার ডেভেলপমেন্ট করে একেআই হলে। প্রথমে রিকগনিশন এবং ইন্টারভেনশন করলে এটা একেআই জন্য অনেক ইম্পর্টেন্ট। ফার্স্টে সে যখন এমএসে অ্যাডমিশন হবে তখন তো কী থাকবে, রেনাল ফাংশন দেখতে হবে, ব্লাড প্রেশার দেখতে হবে এবং টেম্পারেচার দেখতে হবে, পালস চেক করতে হবে এই একেআই পেশেন্টের ক্ষেত্রে। এবং একসময় কারণ এদের ক্ষেত্রে রিস্ক একটা অ্যাসেসমেন্ট করতে হবে, যাতে করে তাদের একেআই ডেভেলপমেন্ট হচ্ছে কিনা এটা বুঝতে হবে। এবং এর সাথে আর কোনো ডিজিজ আছে কিনা, যেমন ডায়াবেটিস আছে কিনা, ভালভার এবং লিভার ডিজিজ আছে কিনা, যার কারণ যেগুলো একেআইকে আরও মোর লাইকলি ডেভেলপমেন্ট করতে সাহায্য করে। এর সাথে কী থাকতে পারে, কিছু ড্রাগ ট্রিটমেন্ট নিচ্ছে, যেমন এসি ইনহিবিটর এবং এনএসআরএ নিচ্ছে কিনা, যার কারণে রেনাল ডিসপারশন হওয়ার চান্স আছে। এবং পেশেন্টের যদি হাই সিরাম ক্রিয়েটিনিন থাকে তাহলে বোঝা যাবে যে তার অ্যাকুইট এবং কোনিক ফিনোমেনন এবং সিকিরি সাইন হওয়ার অনেক চান্স আছে। তারপর প্রিভিয়াসলি মেজারমেন্ট করতে হবে রেনাল ফাংশন, যাতে করে এই একের কস্টটা কীরকম এটা ক্লিনিকে ভালোভাবে জানা যায়। এবং সেটা কী হবে, অনেকগুলো ক্রাইটেরিয়া আছে যেগুলোর মাধ্যমে আমরা একে এটা সাসপেক্ট করতে পারি এবং এর সাথে আইডেন্টিফাই করতে পারি হাই রিস্ক পেশেন্ট এবং গাইড ট্রিটমেন্ট এবং প্রগনোসিস এবং ইনফরমেশন দিতে পারি, যার মাধ্যমে আমরা রিসার্চ করে বুঝতে পারবো যে তার প্রগনোসিসটা কীরকম এবং ডায়াগনোসিসটা কীভাবে বের করা যায়। এর সাথে
এবং যেটা ক্রাইটেরিয়া দেওয়া এটা একে বোঝা যায়, তা হলো কিডো, অ্যাকিন এবং রাইফেল ক্রাইটেরিয়া দ্বারা। এখন পেশেন্টে যদি আমরা আলোচনা করবো যে ক্লিনিক্যাল ফিচারটা আমরা একেআইতে 3 ভাগে ভাগ করে, এক হলো প্রিরেনাল, রেনাল, পোস্টরেনাল। এখন প্রিরেনাল একেআইতে কী কী ফিচার থাকে, পেশেন্টে কী ডেভেলপমেন্ট করবে, হাইপোটেনসিভ থাকবে এবং টাকিকার্ডিয়া থাকবে। এটাতে কী থাকবে, পুয়ার পেরিফেরাল পারফিউশন থাকবে, এটাতে কি ক্যাপিলারিটা অনেক দেরিতে হবে। টাকিকার্ডিয়া এবং পোস্টাল হাইপোটেনশন ডেভেলপমেন্ট করবে, ব্লাড প্রেশার 20-এর নিচে চলে যাবে। এবং এক্ষেত্রে কী থাকবে, তার হাইপোভলিউমা ডেভেলপমেন্ট করবে। কিছু কিছু পেশেন্টের ক্ষেত্রে কী থাকবে, সেপসিস থাকবে, যেটা এর ফলে কী থাকবে, পুয়ার পেরিফেরাল পারফিউশন ডেভেলপমেন্ট করবে। এবং এর সাথে কী থাকবে, পেরিফেরাল ভেসোডাইলেশন থাকবে, যেটা পরবর্তীতে যেটা পরবর্তীতে আইভি ফ্লুইড দিয়া এবং রিসাসিটেশন করতে হবে। এখন আমরা একের ক্ষেত্রে কী দেখব, যে আমরা আগে বলছিলাম যে ইনিশিয়াল রিসাসিটেশন হবে ফ্লুইড, এবং এটা কীভাবে বুঝবো, তখন কী থাকবে, আন্ডার ফিলিং থাকবে আর্টারি, এবং কিডনিতে এর ফলে কী দেখা দেবে, হাইপোভলিউমিয়া ডেভেলপমেন্ট করবে, সবগুলো ব্লাড ইটেকে কিডনিতে চলে যাবে, এবং একটা ভেসোকনস্ট্রিকশন ডেভেলপমেন্ট করবে। এবং এর সাথে কী থাকবে, মাঝে মাঝে হয় যে পিরিনাল যদি একাই হয়, তার সাথে সিস্টেমিক হাইপোটেনশনও থাকতে পারে। এক্ষেত্রে যদি পেশেন্ট এনএসআইডি অথবা এসি ইনহিবিটর নেয়, এবং হাইপোটেনশনের কজ এখানে এখনও পর্যন্ত নিশ্চিত হওয়া যায় নাই, বাট কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে জেডি ট্যাগ থেকে ব্লাড লস হবে, এবং রেট্রোপেরিটোনিয়াম ট্রুমা হতে পারে। এবং ট্রুমাটা কীভাবে হবে, যদি দেখা যাচ্ছে পেলভিক এবং ফিমার ফ্র্যাকচার হয় এবং প্রেগনেন্ট ইউটেরাসে, এটার ক্ষেত্রে প্রচুর পরিমাণ ব্লাড লস হয়, এবং এক্ষেত্রে কিছু জন্য হাইপোটেনশনটা কমে যায়। এবং লার্জ ভলিউম অফ ইন্টারভাস্কুলার ফ্লুইডটা কী হবে, টিস্যু থেকে লস হয় যদি কেউ ক্রাশ ইঞ্জুরি হয় এবং বার্ন হয়, এবং সেটা কী হয়, সিভিয়ার ইনফ্লামেটরি স্কিন ডিজিজ এবং সেপসিস ডেভেলপমেন্ট করে যদি এই একেআর কারণে। যদি রেনাল হাইপারপারফিউশন ঠিকমতো ট্রিটমেন্ট না করা, তাহলে কী হতে পারে, প্রিনাল অ্যাজিটোনিমিয়া ডেভেলপমেন্ট করতে পারে, যেটা পরবর্তী প্রোগ্রেস হয় অ্যাকুইট টিউবুলার নেক্রোসিসে ডেভেলপমেন্ট করতে পারে। এখন আমরা জানবো যে রেনাল একেআই হলে কী হয়। রেনাল একেআইতে পেশেন্ট কী কী প্রেজেন্ট করে, ফিচার প্রেজেন্ট করবে। রেনাল একেআইতে পেশেন্ট কী থাকবে, তার সবসময় গ্লোমেরুলাইটিস থাকবে, এবং হাইপোহেমাচুরিয়া থাকবে, এবং এটা প্রোটিনিউরিয়া থাকবে। এবার সাথে কী থাকবে, ক্লিনিক্যালি এই ডিজিজ থাকবে, যেমন এসএলই থাকবে অথবা সিস্টেমিক ভাস্কুলারিটিস থাকবে। এবং ব্লাড টেস্ট এবং ইমিউনোলজিক্যাল স্ক্রিনের মাধ্যমে দেখা যাবে যে তার গ্লোমেরুলাইটিসে একেআই সেটা ডায়াগনোসিস করা যাবে। এবার রেনাল বায়োপসিও করা যাবে, যার দিয়ে সাসপেক্টেড করা যাবে। এবং যখন অ্যাকুইট ইন্টেস্টিনাল নেফ্রাইটিস, এটা ড্রাগ ইনডিউস হয়, এটাও আইডেন্টিফাই করা সম্ভব যদি পেশেন্টের এই সময় ডেভেলপমেন্টটা ডিটোরিয়েট করে, মানে খারাপ হয়ে যায়। এবং এর সাথে কী দেখবে, এবং এর সাথে দেখতে হবে যে কোনো নতুন কোনো ড্রাগ সে নিচ্ছে কি না। এর ড্রাগের কারণে অনেক ক্ষেত্রে একেআই হতে পারে রেনাল। এই ড্রাগগুলো কী কী, পিপিআই, এনএসআইডি এবং মেনি অ্যান্টিবায়োটিক্স, এই কারণে হতে পারে। এখন আমরা জানবো পোস্টরেনাল একেআইয়ের ক্ষেত্রে কী কী ফিচার ডেভেলপমেন্ট করে। পোস্টরেনাল পেশেন্টের এ সময় অবশ্যই তার কী করতে হবে, ব্লাডার ডিস্টেন্ডে থাকবে, এবং সেটা কী থাকবে, ইমেজিং করে দেখা যাবে যে কোনো অবস্ট্রাকশন, আলট্রাসাউন্ড করে দেখা যাবে যে কোনো ইনভেস্টিগেশন আছে কি, এখানে করে দেখতে হবে যে কোনো আছে কি না, অবস্ট্রাকশন আছে কিনা কোথায়, ব্লাডার লেভেলে। এবং পোস্টরেনাল একেআইয়ের ক্ষেত্রে কী থাকতে পারে, হাইড্রোনেফ্রোসিস হওয়ার চান্স অনেক বেশি থাকে। এখন আমরা দেখব যে অ্যাকুইট কিডনি ইঞ্জুরিতে যেটা সংক্ষেপে কীভাবে বর্ণনা করলাম। যদি এটা 3টে বের, একটা প্রিরেনাল, রেনাল আর পোস্টরেনাল। প্রিরেনালের ক্ষেত্রে কি যদি সেহেতু বা কী কী হিস্ট্রি প্রেজেন্ট করবে, ভলিউম ডিপ্লেশন, ভমিটিং, ডায়রিয়া, বার্নস, হ্যামোরেজ। ড্রাগের মধ্যে কী থাকবে, ডায়োটিক্স, এসি ইনহিবিটর, এআরবি, এনএসআইডি, এরা ক্যালসিয়াম ইনহিবিটর, আয়োডাইজ কনস্ট্রেস্ট, লিভার ডিজিজ, কার্ডিয়াক ফেলিওর। এক্সামিনেশন কী পাওয়া যাবে, বিপি লো থাকবে, টাকিকার্ডিয়া থাকবে, ওয়েট কমে যাবে, ড্রাই থাকবে মিউকাস মেমব্রেন, এবং স্কিন টার্গেট অনেক বেড়ে যাবে। জেবিপি ভিজিবল দেখা যাবে না যদি সে শুয়ে থাকে। তাকে ইনভেস্টিগেশন করার জন্য কী করতে হবে, এবং ইনভেস্টিগেশন কী কী পাওয়া যাবে, ইউরিনে সোডিয়াম থাকবে 20 মিলিমিটার মোল/পার নিচে, ফাংশনাল এক্সিকিউটিভ সোডিয়াম থাকবে 1%-এর নিচে, এবং হাই ইউরিয়া এবং ক্রিয়েটিনিন রেশিও থাকবে, এবং ইউরিনোলাইসিস ব্যান থাকবে। এখন রেনালের ক্ষেত্রে আমার 3 ভাগে ভাগ করে হলো এটিএন, 4 ভাগে এটিএন, এখন আমরা এটিএনের ক্ষেত্রে আমরা কয়েকটা জিনিস দেখি। একটা হলো
একটা হলো প্রলং পিরিনাল স্টেট থাকে, সেপসিস থাকে, টক্সিক এটিএন থাকে, ড্রাগন অ্যামিনোগ্লাইকোসাইড, সিসপ্লাটিন এবং টেনোভিয়ার, মেথোট্রেক্সাটাইড এবং আর্ডারাস কনসাস থাকবে। এবারে কী থাকবে? র্যাবিডোমায়োলাইসিস, স্নেক বাইট এবং অ্যামানশিয়া মাশরুম থাকবে। এবং এক্সামিনেশন কীভাবে ভাইটাল সাইন পাওয়া যাবে, ফ্লুইড অ্যাসেসমেন্ট পাওয়া যাবে লিম্ফ থাকবে কোথায়? কম্পাউন্ড সিনড্রোম দ্বারা। এবং এখানে থাকবে কি? ইউরিন সোডিয়াম থাকবে কতটুকু? 40 মিলিমোল পার লিটারের নিচে থাকবে। এবং ফাংশনাল এক্সক্রিপশন থাকবে কোথায়? 1%-এর নিচে। এবং আমরা ডেন্স গ্র্যানুলার মারি ব্রাউন পাবো, কাস্ট এবং ক্রিটিন কাইনেস পাবো। এখন গ্লুকোমিনের ক্ষেত্রে আমরা কী দেখবো? তার র্যাশ থাকবে, ওয়েট লস থাকবে, আর্থালজিয়া থাকবে, চেস্ট সিমটম থাকবে, পালমোনারি সিমটম থাকবে, আইভি ড্রাগ ইউজ হিস্ট্রি থাকবে। সে কী এক্সামিনেশন করবো? করলে কী পাওয়া যাবে? হাইপারটেনশন, ইডিমা, পারপিউরিক র্যাশ, ইভাইটিস এবং আর্থাইটিস পাওয়া যাবে। এবং ইনভেস্টিগেশনগুলো কী করবো? প্রোটিনিউরিয়া পাওয়া যাবে, হেমাচুরিয়া পাওয়া যাবে, রেনাসের কাশ পাওয়া যাবে, ডিজমোফিক রেড সেল পাওয়া যাবে, এএনসিএ পাওয়া যাবে, অ্যান্টি জিবিএম পাওয়া যাবে, এএনএ পাওয়া যাবে, C3 এবং C4 পাওয়া যাবে, ভাইরাল হেপাটাইটিস স্কিন পাওয়া যাবে, এইচআইভি এবং রেনাল বায়োপসি পাওয়া যাবে। এখন টিউব ইনফেকশনের ক্ষেত্রে আমরা কী হিস্ট্রি থাকবে? তার ইন্টেস্টাইনাল নেফ্রাইটিস থাকবে, ড্রাগ থাকবে পিপিআই, পেনিসিলিয়াম ইনহেসার হিস্ট্রি থাকবে, সার্কুলোসিস হিস্ট্রি থাকবে, টিউবুলার অবস্ট্রাকশন থাকবে কেন? মায়োলোমা হবে যদি কাস্ট নেফ্রোপ্যাথি থাকে, এবং টিউবুলার ক্রিস্টাল নেফ্রোপ্যাথি থাকবে। ড্রাগের মধ্যে কী থাকবে? অ্যাসাইক্লোভির হিস্ট্রি থাকবে, ইন্ডিয়ান অ্যাভির হিস্ট্রি থাকবে, এটা টাইম ট্রেন্সের হিস্ট্রি থাকবে, মেথোট্রেক্সাটাইড হিস্ট্রি থাকবে, অক্সালিক ফ্যাট ম্যালাবজেশন থাকবে এবং ইথিলিন গ্লাইকল। ইউএট কী থাকবে? ট্রেমারলাইসিস। তারপর কী ইনভেস্টিগেশন করা হবে? যা জ্বর এবং র্যাশ আছে কিনা। এবং ইনভেস্টিগেশন কী করবো? লিউকোটাইরিয়া, ইউসিনোফিলিয়া দেখবো, যে পেরিফেরাল ইউসিনোফিলিয়া, হোয়াইট সেল কাস্ট, মিনিমাম প্রোটিনিউরিয়া, এটা প্যারাপ্রোটিন, ক্যালসিয়াম, যে মায়োলোমা, সার্কোডোসিস এবং ইউরিন মাইক্রোস্কোপি দেখবো যে ক্রিস্টালের জন্য, সিরাম ইউরিন দেখবো, ইউরিন কালেকশন করবো অক্সালাইটের জন্য। এখন ভাস্কুলার ক্ষেত্রে কী কী থাকবে? কী হিস্ট্রি দেখাবে? ফ্লাং পেইন, ট্রুমা, অ্যান্টিকোয়াগুলেশন, রিসেন্ট অ্যাঞ্জিওগ্রাফি, নেফ্রোটিক সিনড্রোম যেটা রেনাল থ্রম্বোসিস, সিস্টেম স্ক্লোরোসিস। তার এক্সামিনেশন করলে কী কী পাওয়া যাবে? বিপি মাইলিন হাইপারটেনশন পাওয়া যাবে, ফান্ডোস্কোপি করা হবে, পাওয়া যাবে লিবিডো রেটিকুলারিস পাওয়া যাবে, কোলেস্ট্রল এম্বোলাই এবং স্ক্লেরোডাক্টিলি। এবং ইনভেস্টিগেশন কী করবো? নর্মাল ইউরিনালাইসিস এবং সাম হেমাচুরিয়া, C3 ও C4 করবো, এটা কোলেস্ট্রল এম্বোলি এবং টিএমএ, ডপলার রেনাল আলট্রাসাউন্ড, সিটি অ্যাঞ্জিওগ্রাফি, প্লাটিলেটস, হেমোডাইনামিক স্ক্রিন, এলডিএস, কনসিডার, এডি, AMTS13 এবং কমপ্লিমেন্ট জেনেটিক্স। তারপর পোস্টাল ক্ষেত্রে কী পাওয়া যাবে? পোস্টেট ক্যান্সার হিস্ট্রি, নিউরোজেনিক ব্লাডার, সার্ভাইকাল কার্সিনোমা এবং রেট্রোপেরিটোনিয়াল ফাইব্রোসিস এবং ব্লাডার আউটলেট সিমটমস হিস্ট্রি দেখাবে। এবং এক্সামিনেশন কী হবে? রেকটাল এক্সামিনেশন, পোস্টেট এবং অ্যানালটোন, ডিস্টিনেট ব্লাডার, পেলভিক মাস। ইনভেস্টিগেশন কেন হবে? ইউরিন অ্যানালাইসিস করতে হবে নর্মাল, যেটা হেমাচুরিয়া থাকবে, যেটা কজের উপর ডিপেন্ড করে। রেনাল আল্ট্রাসাউন্ড, হাইড্রোনেফ্রোসিস করবে, অ্যাসিডোব্রেনোগ্রাম, ডিলেট এক্সিকিউশন করবে এবং আল্ট্রাসাউন্ড ইনকনক্লুসিভ থাকবে। এখন আমাদের আমরা ম্যানেজমেন্ট, আমরা কিভাবে ম্যানেজমেন্ট এটা করবো এগুলা। এখন আমরা এটা একের ক্ষেত্রে ম্যানেজমেন্ট কীভাবে করবো? প্রথমত হিমোডাইনামিক স্ট্যাটাস, এটা কি যদি কারোর হাইপোভলিউমিয়া থাকে তাহলে কী করতে হবে? তার রিপ্লেস করতে হবে ইন্টারনাস ফুল এবং ব্লাড দ্বারা, এবং বেশি ফ্লুইড দেওয়া যাবে না। এক্ষেত্রে কী হতে পারে? পালমোনারি ডিপ হতে পারে এবং একে এটা আরও বাজে যেতে পারে। এটাকে সেন্ট্রাল ভেনাস প্রেশার মনিটরিং করবো, যার ফলে কেন মানে এবং এই অনুসারে তাকে এবং দেখবো যে তাকে কতটুকু এবং কী পরিমাণ ফ্লুইড দেওয়া হচ্ছে। আমরা রেট অফ দ্য অ্যাডমিশন অফ দ্য ফ্লুইডটা আমরা দেখবো। এর জন্য আমরা করবো, সেন্ট্রাল ভেনাস প্রেশারটা মনিটরিং করবো। এটাতে কী করবো? ব্যালেন্স ক্রিস্টালের সলিউশন দেবো, যেমন পালমালেট, হার্টম্যান ও রিঙ্গেল একটা সলিউশন। এটাতে কী দেবে? আইসোটোনিক সলিউশন দেবো। এটা কখন দেবো? যখন প্রচুর পরিমাণ লার্জ ভলিউম অফ ফ্লুইড রেস্ট্রিকশন দরকার, তখন এই সময় এটা দিব। আচ্ছা, এখন আমরা কী দেবো? নর্মাল স্যালাইন দেবো। কেন নর্মাল স্যালাইন দেবো? যাতে করে তার হিমোডাইনামিক হাইপোক্লোরিমিক অ্যাসিডোসিসটাকে প্রিভেন্ট করা যায়। এর সাথে কিন্তু এটা মেনলি কীভাবে করে তা এখনও জানা যায়নি। আমরা কী দেবো? হাইড্রোক্সাইড স্টার্চ সলিউশন। সবসময় আমরা এটাকে অ্যাভয়েড করবো, কারণ এটা একের পরিমাণ আর বেশি বাড়াই দেবে। ক্রিটিক্যাল পেশেন্টের ক্ষেত্রে আমরা কী করবো? আয়োনোট্রপিক ড্রাগ করবো, তাদেরকে ব্লাড প্রেশার ঠিক হয়। বাট যদি লো ডোজ ডোপামিন দেয়, তার ফলে কীরকম উপকার হয়, তার কোনো স্পেসিফিক উপকার এখনও পর্যন্ত পাওয়া যায়নি। এখন আমরা কীভাবে করবো? হাইপোক্যালেমিয়া অ্যাসিডোস কীভাবে ট্রিটমেন্ট করবো? হাইপারক্যালেমিয়া এটা কমন হয় যাদেরকে র্যাবিডোমায়োসিস থাকে, বার্ন থাকে এবং হেমোডায়ালাইসিস এবং মেটাবলিক অ্যাসিডোসিস হয়, তাদের ক্ষেত্রে থাকে।
যদি সিরাম পটাশিয়াম কনসেন্ট্রেশন 6.5 মিলিমোল পার লিটার নিচে কমে যায় তখন তাকে সবসময় ট্রিটমেন্ট দিতে হবে, এবং যাতে করে তার লাইফ থ্রেটিং কার্ডিয়াক অ্যারিথমিয়া না হয়। মেটাবলিক অ্যাসিডোসিসটা ডেভেলপ তখনই করবে যদি হাইড্রোজেন আয়নকে লস করা যায় ভমিটিংয়ের মাধ্যমে। সিভিয়ার অ্যাসিডোসিস যদি থাকে তাকে নিষ্ক্রিয় হবে কিন্তু সোডিয়াম বাইকার্বনেট দ্বারা, যদি ভোডিয়ামের সাথে যদি কোনো সমস্যা না হয়। এছাড়া ব্লাড ভলিউমটাকে আগের মতো করবো কি এখানেও কীভাবে এটাকে কারেকশন করে দেবো যাতে করে কিডনি ফাংশন আগে রিস্টোর হয়। এর সাথে কী দেখবে আইসোটোনিক সোডিয়াম বাইকার্বনেট এই জন্য ইউজ করবো। আইসোটোনিক যদি সিভিয়ার থাকে তাহলে কী করবে, তাহলে লাইফ থ্রেটিং হাইপারক্যালামিয়া হতে পারে, এবং এটা রিডিউস করবে কিনা আইসোটোনিক সোডিয়াম বাইকার্বনেট। এখন আমরা কার্ডিওপালমোনারি কমপ্লিকেশন যেটা হয় একের ক্ষেত্রে, তাহলে আমরা কীভাবে এটাকে আমরা প্রিভেনশন করব। প্রথমে কী করবো, পালমারি ইডিমা হইতে পারে যদি এক্সেস অ্যামাউন্ট অফ ফ্লুইড নেওয়া হয়, এবং এর ফলে কী হয় ইউরিন আউটপুটটা অনেক কমে যায়, এবং এর ফলে কী হয় এরা পালমারি ক্যাপিলারি পারমিবিলিটি বেড়ে যায়। যদি পালমারি ইডিমা থাকে এবং ইউরিন আউটপুট যদি রেপিডলি ঠিকমতো না করা হয় তাহলে কী করতে হবে, তাকে ডায়ালিসিস করতে হবে, তাহলে এক্সেস ফ্লুইড বের করা যায়। এটা কী করতে হবে, টেম্পোরারি স্পেস সাপোর্ট দিতে হবে, এবং কীভাবে নন ইনভেসিভ ভেন্টিলেশন দ্বারা। এটাতে কী করতে হবে, রিসাক্সেটেশন পারফরমেন্স করতে হবে, এবং ফ্লুইড ইনটেক অবশ্যই ইউরিন আউটপুটের সাথে ম্যাচ, এর সাথে নিতে হবে ইউরিন আউটপুটের সাথে ম্যাচ করে, যেটা 5 মিলিলিটার পার ডে দিতে হবে, যেন প্রচুর পরিমাণ ইনসেসিবল লস না হয়। এবং এর ফলে কী হবে, আর এর সাথে যদি ডায়রিয়া প্রেজেন্ট থাকে তাহলে এই ট্রিটমেন্টটা দিতে হবে। এর সাথে কী যদি তাহলে কী করতে হবে, এই ডায়রিয়া যদি থাকে কারো তাহলে তাকে আরও অ্যাডিশনাল ফ্লুইড দিতে হবে, এটাতেই ম্যানেজমেন্ট করতে হবে। এখন আমরা ইলেকট্রোলাইট ইমব্যালেন্স ডিস্টারবেন্স এটা কীভাবে কারেকশন করবো, ইলেকট্রোলাইট ডিস্টারবেন্সটা কীভাবে কারেকশন করবো, যেটা ডায়ালিশনাল হাইপোনাট্রিমিয়া। এবং এটা কেন হয়, পেশেন্টের যদি প্রচুর পরিমাণ অলিগীয় সত্ত্ব প্রচুর পরিমাণ ফ্রিলি ড্রিঙ্ক খায়, এবং আইভি ডেক্সট্রোজ যদি মানে প্রয়োজনের বেশি নিয়ে ফেলায়, ওভারডোজ নিয়ে ফেলায়, তখন এটা কীভাবে হয়, তাকে কেয়ারফুলি অ্যাটেনশন দিতে হবে কিসের, ফ্লুইড ব্যালেন্সের, এবং আইভি ফ্লুইড স্লোলি দিতে হবে। মডারেট যদি ক্যালসিয়ামে থাকে তাহলে এটা কমন থাকে, বাট এটা ট্রিটমেন্টের জন্য এত জরুরি হয় না। সিরাম ফসফেট লেভেল সবসময় হাই থাকবে যদি পেশেন্টের, এবং এটা তখন বাড়িটা ফল করা সম্ভব যদি পেশেন্ট যদি দ্রুত রেনাল রিপ্লেসমেন্ট থেরাপি নেয়, এবং নেসেসিটিং ফসফোলিপিড রিপ্লেসমেন্টও করতে হবে তাকে এভাবে। এখন আমরা তাকে ডায়েটের মেথড কীভাবে করবো, এক্ষেত্রে কী হবে, অ্যাডিশনাল নিউট্রিশন সাপোর্ট দিতে হবে, এবং কী করতে হবে, সাফিসিয়েন্ট এনার্জি দিতে হবে, এবং অ্যাডিকুয়েট অ্যামাউন্ট অফ প্রোটিন দিতে হবে, এবং যদি বেশি প্রোটিন দেওয়া সবসময় অ্যাভয়েড করতে হবে। এবং যেসব পেশেন্টের ক্ষেত্রে এবং যাদের তাদের ক্ষেত্রে ইম্পর্টেন্ট, যাদের ক্ষেত্রে সেপসিস এবং বার্ন হয়ে থাকে, এবং যাদের হাইপার ক্যাটাবলিক হয়ে থাকে, এবং এন্টারপ্যারেন্টাল নিউট্রিশন অবশ্যই তাকে দিতে হবে এই একের পেশেন্টকে। এখন আমরা দেখবো ইনফেকশন হলে কী হতে পারে, একাই হলে। ইনফেকশন হলে কিন্তু পেশেন্টের যদি একাই থাকে তাহলে কী হবে, তার ইন্টারকানেকশনের চান্স থাকবে, কারণ হিউমারাল এবং সেলুলার ইমিউন মেকানিজমগুলো ডিপ্রেস হয়ে যাবে, এবং রেগুলারলি ক্লিনিক্যাল এক্সামিনেশন করতে হবে। এর সাথে কী করতে হবে, মাইক্রোবায়োলজিক্যাল ইনভেস্টিগেশন লাগবে এর সাথে, এবং এর সাথে কি যাতে করে ডায়াগনস্টিকভাবে ইনফেকশন কত ভালোভাবে জানা যায়। যদি ইনফেকশনটা যদি ভালোভাবে ডিসকভার হয় তাহলে এই অনুসারে আমরা স্ট্যান্ডার্ড প্রিন্সিপাল অনুসারে তাকে ট্রিটমেন্ট দিব। এখন পেশেন্টের যেসব ড্রাগের কারণে অ্যাকুট ইনজুরি হয় সেই ড্রাগগুলো সবসময় তাকে অ্যাভয়েড করতে হবে, যেমন বেসোডিয়াম মেডিকেশন, এবং যার মধ্যে এনএসআইডি এবং এসএ ইনহিবিটর অবশ্যই তাকে ডিসকন্টিনিউ করে দিতে হবে, কারণ এটা এআইকে অনেক দ্রুত বাড়িয়ে দেয়। এবং সেটা কী করতে হবে, H2 রিসেপ্টর অ্যান্টাগনিস্ট এবং পিপে সবসময় তাকে অ্যাভয়েড করতে হবে, কারণ জিআইটি ব্লিডিং হতে পারে। আদার কিছু ড্রাগ রিভিউ করতে হবে, এবং ডোজ অ্যাজমেন্ট করে করতে হবে, যাতে করে রেনাল ফাংশনটা তার ঠিকমতো কাজ হয়, এবং নন এসেনশিয়াল যে ড্রাগ যেগুলো লাগে না সবসময় এটা বন্ধ করে রাখতে হবে। এখন আমরা জানবো রেনালটা অবস্ট্রাকশন হলে একের ক্ষেত্রে আমরা কী করতে পারি। যদি এখানে পোস্টেনাল একেআই হয় তাহলে অবস্ট্রাকশনটা সবসময় রিলিভ করতে হবে যতদিন পর্যন্ত না হয়। এটাতে কী করতে হবে, ব্লাডার আউটফ্লো অবস্ট্রাকশন হলে ইউরিনারি ক্যাথেটারাইজেশন করতে হবে। এটাতে কি অবস্থানে কারেকশন করতে হবে কীভাবে, ইউটেরিক স্ট্যান্ট এবং পার্কিনসন নেফ্রোস্টমির মাধ্যমে। এখন আমরা চার্টারের মাধ্যমে জানবো কীভাবে আমরা ম্যানেজমেন্ট করবো অ্যাকুইট কিডনি ইনজুরি থেকে। প্রথমে কী করবো, ফ্লুইড স্ট্যাটাসটা অ্যাক্সেস করবে, এবং কী করবো যদি হাইপোভলিমিক হয় তাহলে কী করবে, অপটিমাইজ করবে সিস্টেমিক হাইপোডাইনামিক স্ট্যাটাসটা দেখবো, এটাতে ফ্লুইড চ্যালেঞ্জ দেবো এবং অ্যানোট্রপিক ড্রাফট দেবো যদি লাগে। এবং ইউভলিমিক থাকলে কী হবে, ফ্লুইড ইনটেক করবো এবং আউটপুটটা দেখবো, যাতে করে 500 মিলিলিটার দিব, যাতে করে
লসটা যাতে না হয়। এবং ফ্লু যদি বেশি ওভারলোড হয় তাহলে কী করতে হবে, আমরা ডায়োটিক্স দেবো, লুপ ডায়োটিক্স এবং হাইডোস ডায়োটিক্স দেবো। যদি রেসপন্স যদি ভালোভাবে না হয় তাহলে কী করতে হবে, ডায়ালাইসিস লাগবে। এর সাথে কী করতে হবে, ক্যালসিয়াম রিসোনিয়াম দিতে হবে এবং মায়োকার্ডিয়াম ঠিক করার জন্য, এবং গ্লুকোজ এবং ইনসুলিন সবসময় দিতে হবে যাতে করে হাইপারক্যালামিয়াটা কারেকশন হয়। এবং এর সাথে কী করতে হবে, পটাশিয়ামটাকে রিমুভ করতে হবে দ্বারা, কিছু ডেমিড মেথড দ্বারা। এরপর সোডিয়াম কার্বনেট দিতে হবে কতটুকু, 100 মিলিমোল। কেন, অ্যাসিডোসিস কারেকশন করার জন্য। যদি হাইড্রোজেন অ্যাসিডোসিস যদি 100 ন্যানোমোল বা লিটারের উপর হয়, এটা কী করতে হবে, নেফ্রোটক্সিক ড্রাগগুলোকে ডিসকন্টিনিউ করতে হবে এবং কী করতে হবে, থেরাপিউটিক ড্রাগ দিতে হবে রেনাল ফাংশন অনুসারে। প্রথম অ্যাডেকুয়েট নিউট্রিশন সাপোর্ট দিতে হবে, এটাতে কী করবে, প্রোটিয়াম ইনহিবিটর দিতে হবে। কেন, আবার জিএটি বিধিতে প্রিপারেশন করা হয়। স্ক্রিনিং করতে হবে কেন, ইন্টারকান ইনফেকশনের কারণে, এবং ট্রিটমেন্ট করতে হবে যদি প্রেজেন্ট থাকে। এটাতে ইউনিট একটা যদি অবস্টেশন হয় তাহলে কী করতে হবে, লোয়ার এবং আপার ড্রেন করতে হবে, লোয়ার এবং আপার ইউনিট একটা, এখান থেকে ওইটাকে ড্রেন করতে হবে যাতে করে ন্যাচারাল ইউনিটের অবস্টেশনটা হয়ে যায়, প্রিভেনশন হয়ে যায় বা সেরে যায়। এখন আমরা জানি যে একে ক্ষেত্রে কনজারভেটিভ ট্রিটমেন্ট দিলেই আমাদের কাজ হয়ে যায়, কিন্তু রিপ্লেসমেন্ট থেরাপিতে কাদের ক্ষেত্রে হবে, যাদের ক্ষেত্রে যাদের ক্ষেত্রে এইসব ট্রিটমেন্টের কোনো কাজ হয়, যাদের ফ্লুইড ব্যালেন্স, ইলেকট্রোলাইট এবং নিউট্রিশন কন্ট্রোল হয় না, এক্ষেত্রে তাদের রেনাল রিপ্লেসমেন্ট থেরাপি দিতে হবে। এবং এক্ষেত্রে কী করতে হবে, প্রথম তাদেরকে কী করতে হবে, স্পেসিফিক কাট অফ ভ্যালু করতে হবে, কিসের, সিরাম ক্রিয়েটিনিন নিতে হবে যখন তার আরটিডি দেওয়া হবে, অবশ্যই নিতে হবে এটা। এবং এর সাথে কী করতে হবে, এবং আর্লিয়ার এবং ক্লিনিক্যাল ট্রায়াল করা অবশ্যই খুব দ্রুতই আর্লিয়ার ভার্সেসে আরটিডি দিতে হবে। এবং সেসব আনসিলেক্টেড পেশেন্টের ক্ষেত্রে যাদের একেআর ট্রিটমেন্টে কোনো কাজ হয় নাই, এবং আরটিডি, এবং এর সাথে এটাও মনে রাখতে হবে যে রিপ্লেসমেন্ট থেরাপি হলো রিস্কি ইন্টারভেনশন। এক্ষেত্রে কী হয়, সেন্ট্রাল ভার্স ক্যাথেটার লাগে, যেটা মাঝে মাঝে ইনফেকশন হতে পারে। এবং এরপর কি, যাদের আনস্টেবল পেশেন্ট আছে তাদের ক্ষেত্রে এটা কী হতে পারে, মেজর হিমোডাইনামিক চ্যালেঞ্জ হতে পারে এটা। এখন আমরা কী করবো, রিপ্লেসমেন্ট থেরাপির যে ডিসিশনটা, এটা মেনলি কিসের উপর ভিত্তি করে করা হয়, একটা ইন্ডিভিজুয়াল বেসিসে করা হয়, এবং তার পটেনশিয়াল রিস্ক এবং বেনিফিটটাকে মাথায় রেখে করা হয়, কোমরবিডিটি মাথায় রেখে করা হয়, এবং কারো এবং অ্যাসেসমেন্ট করা হয় যে তার আর্লি এবং ডিলিট রিকভারি হয়েছে কিনা এটা। এখন আমরা জানি যে একের ক্ষেত্রে সিভিয়ার ইউরিমিয়া অথবা পেরিকার্ডাইটিস এবং নিউরোলজিক্যাল সাইন থাকে না, কিন্তু যদি থাকে তাহলে বুঝতে হবে তার আরেকটি রেনাল রিপ্লেসমেন্ট থেরাপি দিতে হবে। এবং এখন এক্ষেত্রে দুইটা অপশন আছে এরা দেওয়ার, রেনাল রিপ্লেসমেন্ট থেরাপি দেওয়ার। একটা হলো একেআই আর ইন্টারমিডিয়েন্ট হিমোডায়ালিসিস অ্যান্ড CRRT। এবং এখন যদি হিমোডায়ালিসিস অ্যাভেলেবেল হয় তাহলে সাথে পেট্রোনাল ডায়ালিসিস করে আমরা রেনাল রিপ্লেসমেন্ট থেরাপি দিতে পারি। এখন আমরা আলোচনা করব রিকভারি ফ্রম একেআই থেকে রিকভারি হয়। এখন মোস্ট কেসের ক্ষেত্রে একেবারে নিজে থেকে সেরে যায়, কিন্তু এটা বাধাগ্রস্ত হয় যখন কারো যদি প্রি এক্সিস্টেন্স সিকিউরিটি থাকে এবং সিভিয়ারলি কী থাকে, ইনসাল্ট থাকে। রিকভারি কীভাবে হয়, যদি ইউনিটপুটটা আগের মতো ফিরে আসে এবং ইমপ্রুভমেন্ট করে কোথায়, প্লাজমা বায়োকেমিস্ট্রি। ইনিশিয়ালি এখানে ডায়াবেটিক ফেজ থাকে, এই ডায়াবেটিক্স যখন ফেজ দেওয়া হয় একের ক্ষেত্রে মাঝে মাঝে এখানে কী হতে পারে, ইউনিট আউটপুটটা হঠাৎ করে বেড়ে যায় এবং হঠাৎ করে এক্সেসিভলি হয়ে যায় এবং কিছুদিন এভাবে থাকে, পরবর্তীতে নর্মালে চলে যায়। এবং এটা কেন হয় এক্ষেত্রে, কারণ প্রথম ওই সময় কী হয়, তার টিউবুলার ড্যামেজ হয় এবং কী হয়, টেম্পোরারি লস হয় কোথায়, মিনারেল কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট। আবার কিছুদিনের পর হবে ইউরিনারি ভলিউম ফল করে হতে করে নর্মালে ফিরে আসে। এবং এটা কোন মেকানিজমে, কনসেন্ট্রেটিং মেকানিজমে, এবং টিউবুলার রিয়েজেশনটা আগের অবস্থায় ফিরে যায়। এবং এই রিকভারির সময় রিকভারি ফেজ যখন একেআইতে, তখন কী হয়, তখন তাদেরকে টেম্পোরারি সাপ্লিমেন্টেশন দিতে হয় কি, বাইকার্বনেট, পটাশিয়াম এবং কিছু কিছু ক্ষেত্রে ক্যালসিয়াম, ফসফেট এবং ম্যাগনেসিয়াম হতে পারে। এখন আমরা একেআই ওল্ড এজ হলে কী হয়, কীভাবে ভিসে দেয় সেটা আমরা আলোচনা করব। প্রথম কী হতে পারে, ফিজিওলজি চেঞ্জ হতে পারে। তো কী হয়, নেফ্রনগুলো ডিক্লাইন করে, নাম্বারিং এদের সাথে নেফ্রনগুলো ডিক্লাইন করে এবং কী হয়, যেবার ফল করে, যখন এলডারলি পেশেন্ট কী হয়, সিকেরি ডেভেলপমেন্ট করে এবং ফাংশনে রিজার্ভ করার চান্স খুব কম থাকে। যদি স্মল এবং অ্যাকুয়েট কমে যায় রেনাল ফাংশন, তাহলে সিগনিফিকেন্ট ক্ষেত্রে এটা ফেরার চান্স থাকে। এবং কিটিনটা কী করে, এটা মাসেল মাস, যেটা এইজের সাথে ফল করে এবং ওই সময় কি প্রতিদিন কিটিন পরিচয় লেস হয়। এবং সিরাম কিটিনিন এটা রেনাল ফাংশনের ক্ষেত্রে একটা মিসগাইড করার চান্স থাকে। এবং রেনাল টিউবুল ফাংশন, এটা কী হয়, বয়সের সাথে কমে যায়। এবার কী হয়, ইউরিনারি কনসেন্ট্রেশন অ্যাবিলিটিটা আস্তে আস্তে কমে যেতে থাকে। ড্রাগ কিছু ক্ষেত্রে ড্রাগের ক্ষেত্রে কী হয়, একের চান্স থাকে। যেমন ড্রাগ প্রেসক্রিপশন যদি ওল্ডার পিপল কিছু ড্রাগ দেওয়া হয়, যে ড্রাগের ফলে একের চান্স থাকে, যেমন ডায়োটিক্স, এসএ ইনহিবিটর এবং NSAID। এবং
কেন? এবং আবার কেন হতে পারে? যেমন ইনফেকশনের ক্ষেত্রে, রেনাল ভাস্কুলার ডিজিজ, প্রোস্টেটিক অবস্ট্রাকশন, হাইপোভলিমিয়া এবং সিভিয়ার কার্ডিয়াক ডিসফাংশন, এটার ক্ষেত্রে আমরা ওল্ড এজে একেআই হতে পারে। এবং মর্টালিটি, যখন এটার মর্টালিটিটা তখনই যখন বয়স বাড়ে তখন মর্টালিটির পরিমাণ আরও বেড়ে যায়। এবং কেন? কারণ কোমরবিড কন্ডিশনের কারণে তাদের ক্ষেত্রে মৃত্যু হওয়ার সুযোগ অনেক বেশি থাকে। আজকে আলোচনা ছিল এতটুকু পর্যন্তই।